সেখানে কাটিয়ে নরেন যখন কলকাতায় ফেরবার ইচ্ছে প্রকাশ করলে তখন স্বাভাবিকভাবেই শাশুড়ি এবং বধূ দুজনের মুখেই একই প্রশ্ন ফুটে উঠল। তারপর নরেন বোকার মতন হাসতে হাসতে মাথা চুলকোতে লাগলো। উত্তর দিতে পারলে না। ক্ষমা একটু কঠিন কণ্ঠেই বললেন, দয়া করে তোমার মাগ ছেলে তুমি নিয়ে যাবার ব্যবস্থা করো বাবা, তাহলেই আমি বাঁচি। মা গঙ্গায় গা ঢেলে দিয়ে নিশ্চিন্তি হই। নরেন হিহি করে হেসে বললে, এ মজা মন্দ নয় তো। ও কাল রাত্রে ঠিক এই কথাটাই বলছিল যে তোমার মার যা হওয়ার একটা কিছু ব্যবস্থা করো, তাহলে মরে রেহাই পাই। দুজনে পরামর্শ করে বলছে বুঝি? এ তো পরামর্শ করবার দরকার নেই বাবা। তোমার মতন মানুষের সঙ্গে যাদের ঘর করতে হয়, হে ছাড়া আর তাদের গতি কি বলো? এবারে সব দোষ বুঝি আমার? তাড়াতাড়ি একটা বিয়ে দিয়ে ন্যানজারি করে দিলে এখন আমাকে সব সামলাতে হবে। বিয়ে যখন দিয়েছিলুম তখন সম্পত্তি ছিল, যা ছিল চিরকাল বসে খেলেও খেতে পারতিস। তোরাই তো সব খোয়ালি, তার জন্য কি আমি দায়ী? বারে তা বলে পুরুষ মানুষ একটু আমোদ আহ্লাদ করবো না? এই লোকের সঙ্গে কথা কইতে যাওয়া বৃথা জেনেই ক্ষমা চুপ করে গেলেন। খানিকটা ভেবে নিয়ে নরেন বললে, দেখা যাক, দিন কতক তো ঘুরে আসি। তারপর আমাদের এই দিন কতক চলবে কিসে? রাজা বিনে গিয়া রাজ্য আটকায়, এতদিন চললো কি করে? তাছাড়া তোমার হাতে কিছু ছিল নিশ্চয়ই, কম চাপা মেয়ে মানুষ তুমি। ঘৃণায় এত বড় কথাটার জবাব দিলেন না ক্ষমা। শুধু ছেলে চলে যাবার পরে তুলসী তলায় এসে ঢিপ ঢিপ করে মাথা খুঁড়তে লাগলেন। ঠাকুর আমাকে না, আজও প্রায়শ্চিত্ত হলো না। এত কি পাপ করেছিলুম ঠাকুর। এরপর আবার সেই সুদীর্ঘ প্রতীক্ষা। দিন এবং রাত যেন প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে। প্রতিদিন কিসে কাটাবে সেই এক সমস্যা। তার উপর শ্যামার আরো বিপদ তার শাশুড়িকে নিয়ে। এবার নরেন চলে যাওয়ার পর থেকে তিনি যেন খাওয়া দাওয়াটাও ছেড়ে দিয়েছেন। যা সামান্য ধান চালের জোগাড় হয় তাও তিনি সঞ্চয় করে রাখেন পৌত্র আর পুত্রবধূর জন্য। একেবারে না বসলে শ্যামাও খাবে না বলে মাত্র একবারই বসেন, শুধুমাত্র মুখে দেওয়া। একটা ছোট পাখির চেয়েও কম খান তিনি। প্রথম প্রথম অনুযোগ করার চেষ্টা করেছে শ্যামা, মা এমন খেলে বাঁচবেন কি করে? বাঁচবার কি আর দরকার আছে মা আমার? আরো আমাকে বাঁচতে বলো। আত্মহত্যা নেহাত মহাপাপ বলেই করি না, নইলে মরার ভয় আর আমার এক তিল নেই মা। কিন্তু আমরা কোথায় দাঁড়াবো মা? আমাদের কি উপায় হবে? শ্যামা হয়তো বলে, উপায় আমি তো কিছু করতে পারছি না মা, সেইটাই তো আমার দুঃখ। এখন যেভাবে দিন কাটছে তোমার, তার চেয়ে আর কি খারাপ কাটবে মা? এখনো তোমার মা বেঁচে আছেন, এক মুঠো ভাত সে তোমার মিলেই যাবে আমি জানি। বধূ আর দেবার মতন কোনো উত্তর খুঁজে পায় না। নরেনের কোনো খবরই পাওয়া যায় না, দেবেনেরও তথৈবচ। রাধারানী সামান্য কিছু লেখাপড়া জানে, কিন্তু চিঠি লেখার অভ্যেস নেই। একখানা মাত্র চিঠি দেবেন দিয়েছিল, তাতে শুধু নরেনের উদ্দেশ্যে অশ্রাব্য গালাগালি। কিন্তু এই দুটি আশ্রয়হীনা মেয়ে ছেলের এখানে দিন কি করে কাটবে সে কথার উল্লেখ মাত্র নেই। মধ্যে খুব অসহ্য হওয়ায় মা একখানি চিঠি লিখিয়েছিলেন শ্যামাকে দিয়ে পুত্রবধূর নামে। ছেলেটা কি না খেতে পেয়ে মরে যাবে? অন্তত দেবেন যদি 5টা টাকা পাঠায়। হ্যাঁ, দেবেন পাঠিয়েছিল 2টি টাকা, আর সেই কুপনে লিখেছিল যে এখানে এক বেটা ইংরেজি জানা লোক আসিয়া বসিয়াছে। যদিও সে আমার চেয়ে বেশি ডাক্তারি জানে না, তথাপি ইংরেজির ভুচুং দিয়া আমার পশার মাটি করিতে বসিয়াছে। এক্ষণে আমার সংসার চলাই দায়, নচেত শ্রীমানকে দেখা তো আমার কর্তব্যের মধ্যেই পড়ে, ইত্যাদি ইত্যাদি। লেখা চলতো তার মাকে, সে ইঙ্গিত ক্ষমা যে দেননি তা নয়, কিন্তু সেখানে শ্যামা অটল,
কোনো কারণেই সে মার কাছে এই অবস্থায় হাত পাতবে না। মাকে অন্তত সে জানতে দেবে না তার অবস্থাটা। শাশুড়িও বধূর মন বুঝে স্পষ্ট করে বলতে আর সাহস করেননি কথাটা। কিন্তু মাস 6 মধ্যেই ক্ষমার শরীর অসম্ভব ভেঙে পড়ল। রক্তাল্পতার সমস্ত লক্ষণ দেখা দিল, হাত পা ফুলতে শুরু করলো। এইবার যথার্থই প্রমাদ গুনলে শ্যামা। এই বিদেশ বিভুঁইয়ে একা এই অবস্থায় কি করবে সে? বিশেষ করে তার অল্প বয়স এবং সে সুশ্রী দেখতে। এটার যে কি বিপদ তা তো পদে পদেই বুঝতে পারে আজকাল। পাশের তাঁতি গিন্নি খুব দেখাশুনো করেন। তেলিপাড়ার 2-3টি পরিবারও নিয়মিতই সাহায্য করে, সেজন্যে বিপদ খুব একটা কাছে আসে না। কিন্তু আশেপাশেই যে ঘোরে সেই আভাসটা শ্যামা পায়। অল্প বয়সী ছেলেদের পাড়ায় কোনো অভাব নেই। তারা দুপুর ও অন্ধকার সন্ধে পাঁচিলের পাশে পাশে শীষ দিয়ে ঘোরে, গাছের ডালে উঠে দ্বিতলের বাতায়ন বর্তিনীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এবং অপেক্ষাকৃত অবস্থাপন্ন যারা, তারা নাপতিনীকে দিয়ে অলংকারের প্রলোভন দেখায়। শুধু তাঁতিগিন্নির 5টি জোয়ান ছেলে আছে ঘরে এবং তিনি প্রায় বেশ চেঁচিয়ে বলে যান, কেউ যদি একটু ওপর নজর চায় বৌমা কি কিছু ইশারা ইঙ্গিত করে তখনই আমাকে বলে দেবে মা। দিনে দুপুরে তার মুন্ডুটা ধর থেকে ছিঁড়ে নিয়ে তোমার পায়ের কাছে ফেলে দেবে আমার বেটারা। হ্যাঁ, ওরা 5 ভাইয়ে লাঠি ধরলে কোম্পানির ফৌজে কিছু করতে পারবে না। সেই জন্যই বাড়াবাড়ি করতে কেউ সাহস করে না। মাসখানেক ধরে চিন্তা করে শ্যামা ওর মাকেই একখানা চিঠি লিখলে। সব খুলেই লিখতে হলো, মিছিমিছি আর গোপন করে লাভ নেই। কিন্তু সেই চিঠির যা জবাব এলো তা শ্যামাকে আবারও পাথর করে দিলে। স্বামীর কোনো ব্যবহারেই আরো বিস্মিত বোধ করবে না এমন একটা ধারণা ওর হয়েছিল। কিন্তু মার চিঠি পেয়ে বুঝলে যে এখনো ওর সেই লোকটিকে চিনতে বহু বিলম্ব আছে। মা যা লিখেছিলেন তার তারিখ মিলিয়ে শ্যামা দেখলে যে এখান থেকে ফিরে দিন কতক পরেই নরেন রাসমণির সঙ্গে দেখা করে এবং শ্যামা ও খোকার এক কল্পিত রোগের বিস্তৃত বিবরণ দিয়ে কিছু অর্থ সাহায্য চায়। নরেনকে চিনলেও সে বিবরণ শুনে তিনি স্থির থাকতে পারেননি। ঋণ করেও কিছু টাকা দিয়েছিলেন। তারপরে আরো বার দুই কিছু কিছু দেবার পর তার কেমন যেন সন্দেহ হয়। তিনি সোজাই বলে বসেন যে মেয়ের নিজের হাতের লেখা চিঠি না পেলে তিনি আর 1 পয়সাও দেবেন না। নরেন সেখান থেকে ফিরে বড় শালী কমলার কাছে যায়। সেখান থেকেও চোখের জল ফেলে 2 দফায় মোটা টাকা আদায় করে। দৈবাত কমলা বাপের বাড়ি আসায় কথায় কথায় কথাটা বেরিয়ে পড়ে এবং কমলাও সতর্ক হয়ে যায়। শেষে কমলার কাছে প্রত্যাখ্যাত হওয়ার পর নরেন আর আসেনি। এছাড়াও চিঠিতে দুঃসংবাদ ছিল। উমার স্বামী রাত্রে কোনোদিনই বাড়ি আসে না। বিবাহের আগে থেকেই সে বেশ্যাসক্ত। সে নাকি সেই কথা ফুলশয্যার রাত্রে উমার কাছে অকপটেই স্বীকার করেছে। তার ওপর তার শাশুড়ির যে অমানসিক নির্যাতনের সংবাদ লোকমুখে রাসমণির কাছে আসছে তা চিঠিতে লেখা যায় না। উমা কিছুই বলে না, কিন্তু বহু লোকের মুখে একই কথা শুনেছেন তিনি। কাজেই অবিশ্বাসের কোনো কারণ নেই। রাসমণির বহুদিন ধরেই ঘুম হতো না রাত্রে। এখন ফিটের অসুখ দেখা দিয়েছে। একা থাকতে হয়। কোন দিন মরে পড়ে থাকবেন এই ভয়ে বড় মাসিমাকে আনিয়ে রাখতে চেয়েছিলেন, কিন্তু তিনি দিন কতক থেকেই ঝগড়া করে চলে গেছেন। এই অবস্থায় যদি শ্যামা তার শাশুড়িকে বুঝিয়ে কোনো মতে ওর কাছে নিয়ে যেতে পারে তো প্রকারান্তরে রাসমণির উপকার করাই হবে। চিঠি পড়তে পড়তে দৃষ্টি ঝাপসা হয়ে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে থাকে শ্যামার। ক্ষমা তা লক্ষ্য করে ব্যাকুল হয়ে বলেন, কি লিখেছেন বেয়ান বৌমা? খারাপ খবর কি কিছু? আমাকে পড়ে শোনাও তো মা। চোখ মুছে চিঠি পড়বার চেষ্টা করে শ্যামা, কিন্তু প্রথম প্রথম কিছুক্ষণ ঠোঁট দুটোই শুধু নড়ে, তা দিয়ে স্বর বেরোয় না। অনেকক্ষণ পর অতি কষ্টে সে একটু একটু করে পড়ল। ক্ষমা প্রথম অংশটা শুনে আর্তচিৎকার করে উঠেছিলেন একবার। ঠাকুর, আর কত শোনাবে ছেলের কীর্তি? এবার নাও, এবার আমায় নাও, দয়া করো। কিন্তু শেষাংশ শুনে
কে জানে কেন যেন কতকটা শান্ত হয়ে উঠলেন। উমার সুখ সৌভাগ্যের সংবাদ এলে যেন তার আরো লজ্জার কারণ হতো। সেজন্যে অপরের দুর্ভাগ্যের বিবরণ তার কাছে মনের অজ্ঞাতেই সান্ত্বনার কারণ হয়ে উঠল। তিনি বললেন, তোমার মার উঁচু মন বৌমা, তাই অমন করে লিখেছেন। ভিক্ষে কি করে দিতে হয় তা তিনি জানেন। তোমার মা দেবী। শ্যামা নিমেষে আশ্বস্ত হয়ে উঠে বললে, তাহলে মাকে লিখে দিই যে আমরা যাচ্ছি। ক্ষমা একটু চুপ করে থেকে বললেন, বৌমা, দীর্ঘ জীবনটা তো কেটেই গেল, আর কটা দিনই বা বাঁচবো মা। বেশ বুঝতে পারছি যে ভেতরে ভেতরে শেষ হয়ে এসেছে। আর কেন মা, পারো তো অন্তত এই অপমানটা থেকে আমাকে বাঁচাও। এরপর আর অনুরোধ করতে পারে না শ্যামা, কিন্তু ভয়ে ওর ঘুম হয় না রাত্রে। দিন দিন ক্ষমা শয্যাগত হয়ে পড়ছেন। এরপর আর নিয়ে যাওয়াও যাবে না। কিন্তু দুদিন পরে ক্ষমাই কথাটা পারলেন। শ্যামাকে ডেকে বললেন, বৌমা, এখানে আর থাকা উচিত নয়। বেশ বুঝতে পারছি এই যে শয্যা পেতেছি এই শেষ। এরা অবশ্য আছেন, দেখাশুনোও করবেন জানি, তবু যতটা সম্ভব তোমার মার কাছেই থাকা উচিত এখন। এক কাজ করো তো মা, ওই পাড়ায় আমার শ্বশুরের এক শিষ্য আছেন উকিল, তাকে চিঠি দাও যেন কোনো মতে একটা ঘর দেখে দেন তার বাড়ির কাছে। বাসন কোসনগুলো তো আছে, তাঁতি বউয়ের ছেলেদের দিয়ে কতক যদি বিক্রি করাতে পারি, ওরা তো নবদ্বীপে যায়, সেখানেও বেচে দিতে পারে। তাহলে দুটো একটা মাসের খরচ চলে যাবে। তারপরে ওখানে তোমার মা রইলেন, তিনি তোমাকে দেখতে পারবেন। শ্যামা এ ব্যবস্থায় সহস্র অসুবিধার কথা বলে আর একবার বোঝাতে চেষ্টা করলে, কিন্তু তিনি কেঁদে ওর হাত দুটো চেপে ধরলেন। মা, তার চেয়ে গঙ্গায় গা ঢালাও আমার কাছে স্থির সহজ। অগত্যা কলকাতার সেই শিষ্য বাড়ি চিঠি লেখা হলো। উকিল বাবুটি পত্রপাঠ উত্তর দিয়ে জানালেন যে তারই একখানা ঘর খালি পড়ে আছে, একেবারেই পৃথক, স্বচ্ছন্দে তারা গিয়ে থাকতে পারেন। তারপর যদি সেখানে ওদের সুবিধা না হয়, তাহলে নিজেরা আশেপাশে ঘর দেখে নিতে পারবেন। ক্ষমা চিঠিটা শুনে বললেন, যদিও ছেলেদের বিদ্যের বহর দেখে ওরা গুরুবংশ ত্যাগ করেছে, তাহলেও আমি জানতুম যে আমাকে একেবারে ত্যাগ করতে পারবে না। ওর ছেলেকে দীক্ষা দেওয়াবার আগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে তবেই অন্য গুরু করেন উনি। তাই চলো মা, তাই চলো। স্বামী শ্বশুরের শিষ্য বংশ, সেখানে তবু একটা জোর আছে কিছু। তাঁতিগিন্নিকে বলতে ওর ছেলেরা নবদ্বীপ থেকে কাঁসারি ডেকে আনালে। তবু ব্রাহ্মণের বাসন কোনো গৃহস্থই ওখানে কিনতে রাজি হলো না। যা টাকা পাওয়া গেল তাতে খুচরো দেনা শোধ করে হাতে 30-40 টাকার বেশি রইল না। সেই কটি টাকা ভরসা করে দুটি স্ত্রীলোক বহুদিনের আশ্রয় গুপ্তিপাড়া একদিন ত্যাগ করলেন। কলকাতায় এসেই ক্ষমার শরীর একেবারে ভেঙে পড়ল। রাসমণি অনেক দেখেছেন। দিন 7 দেখেই তিনি মেয়েকে বললেন, ভালো বুঝছি না মা, তোর ভাসুরকে লেখা দরকার। নরেনের ঠিকানা কারোর জানা নেই। এই অবস্থায় দেবেনকে লেখা ছাড়া উপায় বাকি। শ্যামা বড় যাকে বিস্তৃত চিঠি লিখে দিলে, তবু দেবেনের আসতে 3-4 দেরি হলো। শেষ পর্যন্ত যখন এসে পৌঁছলো, তখন ক্ষমার কথা প্রায় বন্ধ হয়ে এসেছে। দেবেন পাশে গিয়ে বসে কাঁদতে লাগলো। ক্ষমা অতি কষ্টে কম্পিত হাতখানি তুলে ওর চোখটা মুছিয়ে দিয়ে মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। মা, কিছু খেতে ইচ্ছা হয় তোমার? দেবেন প্রশ্ন করে। ক্ষমা একটু হাসলেন, তারপর অতি কষ্টে বললেন, নরেন। তার কথা আবার তুমি মুখে আনছো মা? তোমার লজ্জা করে না? সে নাম আমার কাছে অন্তত বলো না, সাপ বলে দিলুম। রাসমণি ঘোমটা দিয়ে একপাশে বসেছিলেন। বাধ্য হয়ে এবার মুখ খুললেন, বললেন, বাবা, যতই যা হোক তাকে উনি পেটে ধরেছেন। নারীর টান কোথায় যাবে বলো তো? আর তুমিও তো কম অপরাধ করনি, তবুও তো তোমাকেও উনি আশীর্বাদ করছেন। দেবেন জ্বলে উঠে বললে, সে হারামজাদা শুয়োরের বাচ্চা দেখুন গে যান, খানকি বাড়ি পড়ে আছে, আমি সেইখানে যাব নাকি তাকে ডাকতে? রাসমণি আর কথা কইলেন না, কিন্তু দেবেন নিজেই খানিকটা ইতস্তত করে সন্ধ্যার পর বেরিয়ে পড়ল। সন্ধ্যা থেকে রাত্রি গভীর হয়ে এলো। ক্ষমার
শ্বাসকষ্ট শুরু হলো। তবু কারোরই দেখা নেই, না দেবেনের না নরেনের। রাসমণি প্রমাদ গুনলেন, শেষ রাত্রিরে বললেন, তোমরাই একটু একটু গঙ্গা জল দাও আর নাম শোনাও। পাষণ্ড ছেলেদের হাতে জল নেওয়ার অপমানটা বোধহয় অদৃষ্টে নেই। তিনি নিজেও বেয়ানের বুকে হাত বুলিয়ে নাম শোনাতে লাগলেন। দেবেন এলো একেবারে সকালবেলা, তখন ক্ষমার শেষ নিঃশ্বাস বেরিয়ে গেছে। খানিকটা থমকে দাঁড়িয়ে থেকে সে বললে, তা আমি কি করব? মা মাগির জন্যই তো এইটি হলো। ও শালাকে খুঁজতে গিয়ে খুঁজে তো পেলুমই না, আর লাভ হতে পুরনো জায়গায় গিয়েছি, সেই সব পাল্লায় পড়ে কি আর বেরিয়ে আসা যায় নাকি? মাঝখান থেকে মার শেষ সময়টা মুখে একটু জলই পড়ল না। ছেও নরেন যে সংবাদটা পায়নি তা নয়, কিন্তু শ্রাদ্ধের খরচের প্রশ্নটা উঠবে বলেই বোধহয় এলো ঘাটের ঠিক আগের দিন। যেন সংবাদটা এইমাত্র পেলে এইভাবে ছুটতে ছুটতে এসে ঢুকে বললে, মা নেই? মা, মাগো বলে ডাক ছেড়ে কেঁদে উঠল। দেবেন খানিকটা চুপ করেছিল, কিন্তু তারপরেই দিলে এক ধমক, মেলা একটু করিস নি তো নর, চুপ করে থাক। তোকে চিনতে আর কারুর বাকি নেই। খবর কি তুই আজকে পেলি নাকি? মাইরি দাদা, তোমার দিব্যি বলছি। এই বলে নরেন ওর দিকে দুপায়ে গিয়ে এলো, হয়তোবা গায়ে হাত দিয়ে দিব্যি গালতেই। খবরদার ছুসনি, মিথ্যেবাদী কমনিকার। আর জানিসই যদি না, তো মুখে এক গাল দাঁড়ি গোপ কেন রে? আর খালি পাই বা এলি কেন? নরেনের মাথায় অত কথা যায়নি। খানিকটা থতমত খেয়ে চুপ করে থেকে নাকি সুরে বিনিয়ে বিনিয়ে বলতে শুরু করলে, আমি বলে মরতে বসেছিলুম, আজ 1 মাস রোগে ভুগছি। 1 মাস ভোগারি চেহারা বটে তোমার। তোর মিছে কথা শুনলে না ঘেন্না করে। দেখো দাদা, বেশি সদিবনা করো না তো। তুমি সে রাত্রিরে কোথায় কাটিয়েছিলে তা কি আর জানি নে? দেখলে নচ্ছার হারামজাদার মিছে কথাটা ধরা পড়ে গেল। দেখলে? প্রায় চুলোচুলি বেঁধে ওঠে দেখে রাসমণি এগিয়ে এলেন। তিনি শ্রাদ্ধের জোগাড় ইত্যাদির ব্যাপারে কদিন এখানেই থাকছেন সারাদিন, খরচটাও তারই। দেবেন খবর পেয়ে এক কাপড়ে চলে এসেছে, এই অজুহাত দিয়ে নিশ্চিন্ত হয়ে বসে আছে। রাসমণি ডাকলেন, দেবেন, এই কটা দিনও যদি ভালো থেকে মার কাজটা করতে না পারো বাবা, তাহলে আর এসবে কাজ নেই। জিনিসগুলো গঙ্গায় ভাসিয়ে দিয়ে নিশ্চিন্ত হও। সে কণ্ঠস্বরে শুধু দেবেনই নয়, নরেনও নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু কোনো মতে শ্রাদ্ধটা কাটিয়েই নরেন আবার ডুব মারলে। নিয়ম ভঙ্গের দিনও রইলে না। 3-4 দিন পরে মাথা চুলকে দেবেন বললে, সেখানে বিস্তর ক্ষতি হয়ে যাচ্ছে কিনা, তা আমি তো আর অপেক্ষা করতে পারি না মা। আর কেন অপেক্ষা করবে বাবা তুমি? তুমি যাও। আমি যখন ওকে পেটে জায়গা দিয়েছি, হাঁড়িতেও জায়গা দিতে পারবো। রাধারানী অনেকক্ষণ ধরে কাঁদল শ্যামাকে জড়িয়ে ধরে। তার চেহারা হয়ে গেছে কঙ্কাল সার, সর্বাঙ্গে ঘা, চোখ দিয়ে নাকি আজকাল পুঁজ পড়ে। বললে, আমি আর বেশি দিন বাঁচবো না ভাই, এই হয়তো শেষ দেখা। ছিছি, কি যে বলো দিদি। না ভাই, খারাপ ব্যামো ধরিয়েছিল বস্তিতে গিয়ে, সেই রোগ আমাতেও ছড়িয়ে গেছে। আর আমার বাঁচবার সাধও নেই। ভয় আমার শুধু ছেলেটার জন্যে। দেখছিস তো ওর কি অবস্থা। ছেলেটাও বেশি দিন বাঁচবে না, আমি তা বুঝেছি। তবে আমি আগে যেতে পারি যাতে, তোরা সেই কথাই বল। শ্যামা শোনে আর শিউরে ওঠে। খারাপ ব্যামো সম্বন্ধে পরিষ্কার কোনো ধারণা নেই তার, কিন্তু ওর সন্দেহ হয় নরেনেরও তেমনি একটা কিছু আছে। এর আগের বারে সে তাকে সোজাসুজি প্রশ্নও করেছিল। নরেন সদম্ভে উত্তর দিয়েছিল, হবে না কেন, হয়েছে। ওসব ডাক সাইটে পাড়ায় গেলেই হবে। তাই বলে আমি কি দাদার মতো নাকি? আমি দস্তুর মতো চিকিৎসা করিয়েছি, কবিরাজি চিকিৎসে। কিন্তু সে কথায় শ্যামার আস্থা কম। অথচ তার দেহের মধ্যে আরেকটি সন্তানের আগমন সম্ভাবনা প্রায় আসন্ন হয়ে এসেছে। কি হবে তাই ভেবে এখন থেকেই ওর ঘুম হয় না। মা বললেন, তাহলে তুই নে তৈরি হয়ে। শ্যামা ঘাড় নেড়ে বললে, আমি যাব না মা। সে কি রে, এখানে তোকে কে দেখবে? আর আমি বা রোজ রোজ আসি কি করে? কিন্তু মা, ওখানে গেলে ও কোনো দিনই আর আমাকে নিয়ে যাবে না। দিব্যি তোমার ঘাড়ে সব চাপিয়ে দিয়ে নিশ্চিন্ত হবে। নিজেও দিব্যি হয়তো চেপে বসবে। সে ওষুধ
আমার জানাই আছে মা, তুমি ও নিয়ে ভেবো না। তোমাকে রাখবো বলে ওকে বাড়িতে ঢুকতে দেব তা ভেবো না। শ্যামা কি করবে ভেবে পায় না, অথচ এখানে একা থাকা, আসন্ন সন্তান সম্ভাবনা, সে যে অসম্ভব। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখের জল মুছতে মুছতে উঠে পড়ে। বহুদিন পরে বাপের বাড়ি যাবে, মার কাছে যাবে, কিন্তু কিছুমাত্র আনন্দ হচ্ছে না তার। এমন নিরানন্দে বাপের বাড়ি যাওয়ার কথা কোনো মেয়ে কখনো বোধহয় কল্পনাও করতে পারবে না। স্বামীকে মা বাড়ি ঢুকতে দেবেন না। সে যদি কোনোদিন বাড়িতে নাই ঢোকে, চিরকাল বাপের বাড়িতে থাকা, মার কাছে। আর তাছাড়া মাই বা কদিন। দুশ্চিন্তায় হাত পা যেন পাথরের মতন হয়ে ওঠে, তাড়াতাড়ি নাড়তেও পারে না। শ্যামাকে বেশি দিন একা থাকতে হলো না। উমা এসে জুটল মাসখানেকের মধ্যেই। একদিন সন্ধ্যায় বসে শ্যামা মাকে মহাভারত পড়ে শোনাচ্ছে। দরজার কড়া নড়ে উঠল, কটকট কটকট করে। এমনভাবে কে কড়া নাড়ে রে? রাসমণি বিস্মিত হয়ে ঝিয়ের সঙ্গে সঙ্গে নিচে নেমে এলেন। দরজা খুলে দেখা গেল একটি মোটাসোটা বর্ষীয়সী মহিলা, একগা গহনা, চওড়া পেরের দামি শাড়ি পরনে, আর তার পেছনে উমা। উমা মাথা হেঁট করে দাঁড়িয়ে কাঁদছে ও কাঁপছে থরথর করে। এ কি ব্যাপার? রাসমণি অতি কষ্টে বলেন। বলি, বাচ্চা, তুমি এর মা? আগে হ্যাঁ। মাগি পেটে ঠাঁই দিয়েছিস, তা হাঁড়িতে দিতে পারিস নিল? মেয়েকে কি করতে রেখে দিয়েছিস সেখানে? এর চেয়ে তো দাসী বৃত্তি করলে যে খোরপোশ ছাড়া মাইনে পেত কিছু, সে তারকা রাক্ষসীর কাছে ফেলে না রেখে এক গাছা দড়ি আর একটা কলসি কিনে দিলেও তো হতো নাকি? রাসমণি ততক্ষণে একটু সামলে নিয়েছেন, বললেন, আপনি কে জানি না, এই কথা কেন বলছেন তাও তো জানি না, কিন্তু মা, মেয়েকে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এনে রাখাটা কি খুব সম্মানের কথা? শ্বশুর বাড়িতে দাসীবৃত্তি করাও ভালো, আমরা তো এই শিক্ষাই পেয়েছি। থাকি আর আমরা জানি নে বাছা। একটু নরম হয়ে তখন তিনি বললেন, আমরা হিঁদুর ঘরের মেয়ে, সবাজার রাজবাড়ির মেয়ে আমি, উচিত অনুচিত সবই বুঝি। কিন্তু মা, সম্ভব অসম্ভব আছে তো। আমার বাড়ি বাছা ওই পাড়াতেই, তোমার বেয়ান বাড়ির উঠোন আমার জানলা থেকে দেখা যায়, আমি সবই দেখি। আজ 3 দিনে মেয়েটাকে খেতে দেয়নি, তার ওপর সমানে খাটাচ্ছে। আজকে ঘোড়া করে রাস্তার কল থেকে জল আনতে গিয়ে উঠোনে আছাড় খেলে শাশুড়ি মাগি ছুটে এসে আগে দেখছে ঘোড়া ঠিক আছে কিনা। আমি আর অসৈরণ্য একেবারে সহ্য করতে না পেরে বলনু যে আগে ওই কচি মেয়েটাকে দেখো বাচ্চা। তা বললে কি, বউ গেলে আবার বউ হবে, ঘোড়া গেলে কিনতে হবে নগদ টাকা দিয়ে। তাও গেল, আজও সারাদিন ওই ছুতো করে খেতে দেয়নি। কি ভাগ্যি সন্ধেবেলা মাগি বেরিয়েছে ছেলের অফিসে না কোথায়, ওই ফাঁকে আমি একে বার করে নিয়ে এসেছি। এখন পুষতে পারো তো পোষো, নইলে একটা কলসি কিনে গঙ্গায় দিয়ে এসো গে নিজের হাতে। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে তিনি যেন হাঁপাতে লাগলেন। রাসমণি হেঁট হয়ে প্রণাম করতে গেলে এতখানি জিভ কেটে বললেন, এ বাবা, করো কি বাছা, করো কি? তোমরা ব্রাহ্মণ, আমারে পাপে ডুবিও না। মা, পইতে থাকলেই ব্রাহ্মণ হয় না, আপনি ব্রাহ্মণের চেয়ে অনেক উঁচু। তা হোক বাছা, বাপরে, হাজার হোক তোমরা বামুনের মেয়ে, গোক্র সাপের জাত। তিনি আর বসলেন না, ওখান থেকেই বিদায় নিলেন। গাড়ি দাঁড়িয়ে আছে, সেই গাড়িতেই ফিরে যাবেন, এই অজুহাতে থাকতে রাজি হলেন না। সেই রাতটা এই 3টি প্রাণীর যে কিভাবে কাটলো তা অবর্ণনীয়। 2 বোনের চোখের জল একবারও শুকল না। শুধু রাসমণি স্তম্ভিত স্থিরভাবে বসে রইলেন। ভোরের দিকে 2 পরপর ফিট হবার পর প্রথম তার চোখে জল এলো। পরের দিন সকালেই দয়াময়ী এসে হাজির হলেন। ভেতরে ঢুকে উঠোনে দাঁড়িয়ে হাঁক দিলেন, কই, কে কোথায় সব? আমার আর দাঁড়াবার সময় নেই। উমা সে কণ্ঠস্বর শুনেই সভয়ে জড়িয়ে ধরল শ্যামাকে। রাসমণি বেরিয়ে এলেন।
শোনো বাবু, যে শিক্ষা দিয়েছ তোমার মেয়েকে তার উপযুক্ত কাজই সে করেছে। কালকে কুলো ত্যাগ করে বেরিয়ে গেছে সে। কর্তব্য বুঝে জানালুম, এরপর আমার কিন্তু কোনো দায় দোষ নেই। শ্বশুরবাড়ির শিক্ষা বেশি দিন পেলে হয়তো তাই করতো বেয়ান, রাসমণি কঠিন কণ্ঠে বলেন। কিন্তু আমার শিক্ষা এখনো ভোলেনি বলেই তা সে করেনি। তাকে আমি এখানে এনে রেখেছি। তাই তো বলি, মা মাগির যোগ সাজস। দেখো, ভালো চাও তো আমার বউ এক্ষুনি বার করো, নইলে আমি থানা পুলিশ করব। ক্ষমতা থাকে তো তাই করো। আমার মেয়ে ও বাড়ির চৌকাঠ আর মারাবে না। কণ্ঠস্বর শান্ত, কিন্তু চোখের দৃষ্টিতে আগুন জ্বলে ওঠে ওর। তাই বা কেন? আমি থানা পুলিশের তোয়াক্কা রাখি নে, আমি নিজেই নিয়ে যাব। দেখি তো কে আটকায়। দয়াময়ী দুপা এগিয়ে এলেন। দয়াময়ী ছিলেন উঠোনে আর রাসমণি রকের ওপরে। অকস্মাৎ তার শরীরের সমস্ত রক্ত যেন চকবক করে ফুটে উঠল। তিনি পাশ থেকে বড় বঁটিখানা তুলে নিলেন। নরহত্যা মহাপাপ, কিন্তু জানি মা জগৎজননী এতে অন্তত অপরাধ নেবেন না। তুমি যা করেছ তারপর তোমার সামনে দাঁড়িয়ে পাগল না হওয়া অসম্ভব। আর যদি 1 মিনিটও এখানে থাকো তো বঁটি দিয়ে আমি 2খানা করে কেটে ফেলবো, এই গুরুর দিব্যি বলছি। সেই সময় রাসমণির যে রুদ্র মূর্তি ফুটে উঠেছিল তা দেখে দয়াময়ীও ভয় পেয়ে গেলেন। কোনো মতে পা পা করে পিছিয়ে এসে দ্রুত বেরিয়ে গেলেন, আর একটি কথা বলতেও সাহসে কুলল না। একটা গোটা দোতলা বাড়ির মধ্যে মাত্র 3টি প্রাণী ওরা, মা আর 2 মেয়ে। শ্যামার খোকা তো শিশু, আর অবশ্য একটি ঝি আছে। পাড়ার বেকার ছোকরাদের ভয় থাকা সত্ত্বেও চাকর রাখতে আর ভরসা হয় না রাসমণির। প্রথমত রূপসী এবং তরুণী মেয়েরা রয়েছে বাড়িতে, আর দ্বিতীয়ত অসহায় 3টি মেয়ে ছেলে। চাকর যে কেমন হবে তা কে জানে। খুন করে সর্বস্ব নিয়ে যাওয়ার ইতিহাসও তো আর বিরল নয়। কিন্তু সে যাই হোক, এদের দিন আর কাটে না। কাজটা সামান্যই, রাসমণি যেটুকু করেন। তাছাড়া তার নিত্য গঙ্গা স্নান আছে, পুজো আহ্নিক আছে। ভগবানের কাছে দুঃখ জানিয়ে কেঁদেও অনেকটাই সান্ত্বনা পান। কিশোরী 2টি মেয়েকে সে পরামর্শেও কেউ কেউ দেন বই কি, পাড়াপড়শি যারা আসেন তারাই দেন। কিন্তু রাসমণি সে চেষ্টা করেন না। তিনি জানেন যে সেটা নিরর্থক। দেহ যে বয়সে পৌঁছলে মন ঈশ্বর অভিমুখী হয়, সে বয়সের এখনো ওদের বহু বিলম্ব। তিনি বলেন, ওটা ভগবানকে নিয়ে ছেলে খেলা করা, হতে পাপ আরও বাড়ে। ইষ্টের ছবি সামনে রেখে যদি মানুষকে ভাবে, তাহলে তার মতো আর পাপ কি বা আছে? তার চেয়ে ওরা কাঁদুকি না, ভগবান ওদের কাঁদতেই পাঠিয়েছেন পৃথিবীতে, নইলে এমন হবে কেন? উমার এই সময় একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়। কারোর দুঃখের কাহিনী যে ঈর্ষার বিষয় হতে পারে, এটা নিজে অনুভব না করলে হয়তো বিশ্বাসই করত না। শ্যামা যখন একের পর এক তার দুর্বিষহ বেদনার কাহিনী বিবৃত করতে থাকে, তখন সহানুভূতিতে উমার চোখ ছলছল করতে থাকলেও মনে মনে কেমন যেন একটা অকারণ ঈর্ষাই অনুভব করেও। মনে হয় তবু শ্যামা এত দুঃখের মধ্যেও জীবনের স্বাদ তো কিছু পেয়েছে। আঘাত পেয়েছে, কিন্তু তাইতেই কি এটা প্রমাণ হয় না যে কিছু অন্তত সে পেয়েছে স্বামীর কাছ থেকে? আঘাত পাওয়াটাও তো একরকমের পাওয়াই হলো। তার স্বামীর মতো তো আর উদাসীন নয় শ্যামার বর। জোর করে, দখল প্রমাণ করে, সম্ভোগ করে সে পশুর মতন বল প্রয়োগ করে। তবু তা থেকেই তো আসক্তিরই পরিচয় পাওয়া যায়। আর ওর স্বামী রূপবান, মিষ্টভাষী, যে কোনো মেয়েরই কামনা করার মতন। তার কাছে ওর পরিপূর্ণ কৈশোরের সমস্ত কামনা ও অনুরাগের ডালি নিয়ে গিয়ে সে ফিরে এলো। সে কঠোর ঔদাসীন্য ও অনাসক্তির কপাট এতটুকু টলাতে পারলে না। এক এক সময় মনে হয় তার স্বামী অমনি নিষ্ঠুর, অমনি পশু হলেও সে বোধহয় নিজের জীবনটা সার্থক মনে করত। যে সুখের স্বাদ সে কোনো দিনই পেলে না, শুধু তার ইঙ্গিত মাত্র পেলে সেই সুখের সঙ্গে মিশে যত আঘাতই আসুক না কেন সে সানন্দই সহ্য করত। আর হয়তো তাই স্বাভাবিক, নইলে শ্যামাও তার ওই দানব স্বামীর জন্য প্রতিটি মুহূর্ত গুনত না। উমা শোনে, আর মধ্যে মধ্যে তার বুক চিরে এক একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ে। শ্যামা মনে করে সেটা তার দুঃখের সমবেদনায়, কিন্তু উমা অত্যন্ত লজ্জার সঙ্গে মনে মনে স্বীকার করতে বাধ্য হয় যে সেটা তা নয়। যেটা পেয়ে শ্যামার দুঃখ, সেটা না পেয়ে উমার এই দীর্ঘশ্বাস।
এমনি হয় জীবনে। আমার কাছে যা দৈন্য তা হয়তো তোমার কাছে ঐশ্বর্য। পৃথিবীর সব অভাবই তাই আপেক্ষিক। যে মানুষ বৃহত্তর বেদনার ছবি দেখে সামনে, সে নিজের বেদনায় সান্ত্বনা পায় সহজেই। সে কথা থাক। শ্যামার প্রসবের সময় এগিয়ে আসে। রাসমণি বিপন্ন বোধ করেন। বড় জামাই ধনী ব্যক্তি, অর্থ সাহায্য করা তার পক্ষে সামান্য কথা, কিন্তু এসব ব্যাপারে অর্থের চেয়ে লোকবলটাই বেশি প্রয়োজন। প্রয়োজন একটি পুরুষ মানুষের। রাসমণি এক এক সময় আর সহ্য করতে পারেন না। অনুপস্থিত জামাইকে লক্ষ্য করে কটূক্তি করেন। ভাত দেবার ভাতার নয়, নাক কাটবার গোসাই, এদিক নেই ওদিক আছে, আর তুইও তেমনি বেহায়া মেয়ে, ইত্যাদি। কিন্তু তাতে শ্যামার অশ্রুর পরিমাণটাই শুধু বেড়ে যায়। এক একদিন সে রাগ করে খায় না। স্বামীর বিরহ যত দীর্ঘতর হয়, ততই যেন এক অদ্ভুত নিয়মে তার দোষগুলো মুছে যায় ওর মানসচিত্র থেকে। এমনও ওর মনে হয় এক এক সময় যে সে এখন এসে পড়লে যেন সমস্ত সমস্যার সমাধান হতো। যদিও নিজের মনেই সে জানে যে এ কথা কল্পনা করাও হাস্যকর। রাসমণি অবশেষে অদ্ভুতভাবে এক আশ্রয় পেয়ে যান। সেটা এক বর্ষার রাত। ওরা তিনজনে শুয়েছেন একই ঘরে। বাকি গোটা বাড়িটা খালি। এমন সময় শোনা গেল গলির দিকের বারান্দায় কার পায়ের শব্দ। ভয়ে চেঁচিয়ে উঠবার কথা, কিন্তু রাসমণি একটু ভিন্ন প্রকৃতির মানুষ। তিনি উঠে জানলার ফাঁক দিয়ে দেখতে গেলেন। তবে যে ছেলেটিকে নজরে পড়ল তাকে দেখে রাসমণির মুখটাও গেল শুকিয়ে। পাড়ার এক বিখ্যাত জমিদার বাড়ির বেকার ছেলে, নিজে গুন্ডা এবং একটি দুর্ধর্ষ গুন্ডার দলের প্রতিপালক। ইতিমধ্যেই তার কুকীর্তির ইতিহাসে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে। তবে এতদিন তার স্ত্রীলোক ঘটিত কুকীর্তিগুলো শহরের দুটি কুখ্যাত বেশ্যাপল্লীতেই আবদ্ধ ছিল। কতকটা সেজন্যও বটে, আর কতকটা পয়সার জোরেও বটে, পুলিশ উদাসীনী থাকত। সম্প্রতি কি একটা ব্যাপারে জেল বাঁচানো যায়নি। বছরখানেক জেল খেটে সবে ফিরেছে। এরই মধ্যে যে আবার সে এমন সাহস করবে, সেটা রাসমণির স্বপ্নেরও অগোচর। গ্যাস পোস্ট বেয়ে সে বারান্দায় উঠেছে। লক্ষ্য সম্বন্ধেও কোনো সংশয় থাকবার কারণ নেই। রাসমণি পাথর হয়ে গেলেন। সেই লোকটি, তার নাম রজত, সেও ওকে দেখেছে। সে বেশ সহজ কণ্ঠেই বলল, ভালো চাও তো দৌড়টি খুলে দিয়ে সরে পড়ো, কাকে বকেও টের পাবে না, নইলে মিছিমিছি হাঙ্গামা হবে, পাড়ায় কালার মুখ দেখাতে পারবে না। আমাকে তো চেনো, যা ধরেছি তা করবই। রাসমণি এই প্রথম ভয় পেলেন। ঠকঠক করে কাঁপতে লাগলো তার হাত পা। কি জবাব দেবেন ভেবেই পেলেন না। অসহিষ্ণু রজতের তখন অপেক্ষা করার মতন মনের অবস্থা নয়। সে সজোরে মারল একটা লাথি দৌড়ের ওপর। পুরনো বাড়ির জরাজীর্ণ দৌড় ঝনঝন করে উঠল সেই পদাঘাতে। মেয়েরাও উঠে পড়েছিল। তারা এবার ভয়ে চিৎকার করে কেঁদে উঠল। সবাই মিলে দৌড়টা প্রাণপণে চেপে ধরে চেঁচাতে লাগলো। ওদিকে রজতের মুখ থেকে কটূক্তি এবং পা থেকে লাথি যেন বন্যার মতো বেরিয়ে আসছিল। সে গোলমালে পাড়ার যে কারোর ঘুম ভাঙেনি তা নয়। জানলাও খুলে গিয়েছিল কয়েকটা আশেপাশে। রাসমণিকে পাড়ায় সবাই শ্রদ্ধা করে, কিন্তু রজতকে এই নাটকের নায়ক দেখে সবাই নিরস্ত রইল। সবাইকার জানলা আবার নিঃশব্দে বন্ধ হয়ে গেল। সকলেই যেন ঘুমে অচেতন। শুধু বেরিয়ে এলেন শেষ পর্যন্ত একটি মুসলমান পরিবার। সাদিক মিয়া নাম। রাধা রাজার অঞ্চলে কিসের একটা কারবার আছে। 7টি জোয়ান ছেলে তার। তারাই রজতকে কম ভয় করতেন। হৈ হৈ করে 7টি ছেলে এবং চাকর বাকর শুদ্ধ সবাই এসে পড়তে রজত ওপরের বারান্দা থেকেই একটা লাফ মেরে নিচে পড়ল এবং আচ্ছা পরে দেখে নেব বলে শাসিয়ে গলির অপর দিকে নিমেষে অদৃশ্য হয়ে গেল। তখন অবশ্য অনেকেই বেরিয়ে এলেন। হুমকিও বিস্তর বর্ষিত হতে লাগলো অদৃশ্য রজতের ওপর। কিন্তু বুদ্ধিমতী রাসমণি এদের অবস্থা বুঝে নিতে দেরি হয়নি। তিনি মাথার কাপড়টা টেনে দৌড় খুলে বেরিয়ে এসে হাত জোর করে সাদিককে বললেন, বাবা, আপনার দয়াতেই আমার মেয়েদের ইজ্জত প্রাণ রক্ষা পেয়েছে। ভগবান আপনার মঙ্গল করুন। কি আর বলবো, এই ঋণ তো আর শোধ দেবার আমার কোনো ক্ষমতা নেই। সাদিকের চোখ ছলছলিয়ে এলো। তিনি বললেন, খোদা সাক্ষী রইলেন মা, আমাকে বাবা বলেছ, আজ থেকে তুমিও আমার মেয়ে। আমার আর আমার 7 ছেলের গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে কেউ তোমার কোনো অনিষ্ট করতে পারবে না কোনো দিন। তুমি নির্ভয়ে থাকো। সাদিক সত্যি সত্যি যেন ওকে মেয়ের মতো দেখলেন। পরের দিনই সকালে বৃদ্ধ নিজে মিস্ত্রি সঙ্গে করে এনে দরজায় ভারী লোহার ছিটকিনি লাগিয়ে দিয়ে গেলেন। কাঁটা তার দিয়ে বারান্দাটা ঘিরে দিলেন।
তারপর থেকে প্রত্যেক দিন সন্ধ্যের সময় মেয়ে কি পুত্রবধূ কাউকে একজনকে পাঠিয়ে দিতেন এদের খবর নিয়ে যেতে। তারা সন্তর্পণে এসে ভেতরের রকে বসত এবং যথেষ্ট সতর্ক থাকত এদের সুচিতা যাতে অক্ষুণ্ণ থাকে। রাসমণি পরে জোর করে তাদের আপন করে নিলেন। এক সেট পেতলের বাসনও করলেন ওদের খাওয়ানোর জন্যে। বাসনগুলো একটু আগুন ঠেকিয়ে মেজে নেওয়া হতো এবং পৃথক থাকত, কিন্তু অতিথিরা কোনো স্বতন্ত্র ব্যবস্থা কিন্তু টের পেতেন না। শ্যামা উমাকে সঙ্গে করে রাসমণিও যেতেন মধ্যে মধ্যে, ফিরে এসে কাপড় ছাড়তেন। এইটুকু সংস্কারও যে থাকা উচিত নয় তা তিনি স্বীকার করতেন, তবে বলতেন, কি করব বল, জন্মাবধি যা সংস্কার হয়ে গেছে সেটা ছাড়া কি সহজ? মানুষ মানুষই তা জানি, তবু। ক্রমে এই দুটি পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা বেড়ে গেল। শ্যামা উমা সাদিকের নাতনি রাবেয়া আর নাজবিনের সঙ্গে সই পাতিয়ে ফেলল। শ্যামার এবার মেয়ে হলো, ফুটফুটে সুন্দর মেয়ে। সাদিক মিয়াদের দৌলতে দাই ডাকা বাজার হাট করা কোনোটাই আটকায়নি, কিন্তু ওদিকটায় নিশ্চিন্ত হলেও রাসমণির ব্যাপারটা ভালো লাগে না। এই কি দুর্দৈবতার! দুটি বিবাহিতা মেয়ে গলায় পড়ল, একটি আবার ছেলে মেয়ে শুদ্ধ। এদের কি হবে, কি ব্যবস্থা করবেন, কিছুই যেন ভেবে পান না। তার ইষ্ট এবং পরকাল এই অভিশপ্ত জীবনের সর্বশেষ সান্ত্বনা, তাও যেন ক্রমে সুদূর হয়ে পড়ে। মেয়ের নাম রাখা হয় মহাশ্বেতা, মাসি কমলাই সে নাম রাখে। সে নভেল পড়েছে বিস্তর, ছেলের নামও সেই রেখেছিল। চিঠিতে লিখে পাঠিয়েছিল হেমচন্দ্র। মহাশ্বেতা নাম শ্যামার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু রাসমণির ভালোই লাগলো। কোথাও মনের কোণে শ্যামার যেন আশা ছিল যে অন্তত প্রসবের সময় নরেন এসে পড়বে। এমন তো হঠাৎ আসেই সে। এই আশার যে কি কারণ তা সে জানে না, তবু আশা ছিল ঠিকই। কিন্তু দিন, সপ্তাহ, মাস ক্রমে 2-3 মাস হয়ে গেল, নরেনের কোনো খবরই নেই। নির্জনে চোখের জল ফেলে শ্যামা। একদিন বলে ফেলেছিল, হয়তো ওখানে এসে ফিরে গেল মা, আর কটা দিন দেখে এলে হতো। মা তাতে গম্ভীর মুখে জবাব দিয়েছিলেন, বেশ তো, ঘর ভাড়া করে দিচ্ছি, সেখানে গিয়েই থাকো। সে তো এবারই চেনে না, তা খবর নেয় তো ওখানেই নেবে। তারপর আর সাহস হয়নি কোনোদিন শ্যামার সেই প্রসঙ্গ তুলতে। শেষ পর্যন্ত বুঝি ভগবান ওর ডাক শোনেন। একদিন দুপুরবেলা কমলা এলো পালকি ভাড়া করে, প্রায় ছুটতে ছুটতে। নরেন এসেছে তার ওখানে, এদেরকে সে দেখতে চায়। শ্বশুরবাড়ি সোজাসুজি আসতে সাহসে কুলোয়নি, তাই বড় শালির কাছে গেছে সুপারিশ ধরতে। শ্যামা উৎসুক নেত্রে মার দিকে চায়। রাসমণি শুধু সংক্ষেপে ঘাড় নেড়ে বলেন, না। সকলে স্তম্ভিত, শ্যামার মুখ বিবর্ণ হয়ে গেছে। সে মাটির দিকে চোখ নামিয়ে বসল। কমলা কিছুক্ষণ হতবাক হয়ে চেয়ে থেকে অতি কষ্টে যেন উচ্চারণ করে, না। এবার কিছু কঠোর ও দৃঢ় কণ্ঠেই বলেন রাসমণি, না, থাকবার আশ্রয় ঠিক করে এদের ভরণ পোষণের ভার নিয়ে যেদিন নিয়ে যেতে পারবে সেদিন যেন গাড়ি নিয়ে এসে বাইরে দাঁড়ায়। আমি মেয়েকে পাঠিয়ে দেব। জামাইয়ের আর স্থান নেই এ বাড়িতে। কিছুক্ষণ সকলেই স্তব্ধ। শেষে কমলা বেশ একটু ক্ষুণ্ণভাবেই বলে, এ কিন্তু আপনার অন্যায় মা। রাসমণি শান্ত স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে উত্তর দেন, আমি তোমার পেটে হইনি মা, তুমি আমার পেটে হয়েছ। ন্যায় অন্যায়ের বিচার যদি এতদিনে না জন্মে থাকে তোমার, তা তোমার কথায় তো আর তা জন্মাবে না। আমি জানি 2 বিধবা মেয়ে আমি পুষছি বাড়িতে। শ্যামা রাগ করে উঠে চলে গেল। কমলারও চোখ জলে ভরে এসেছিল, কিন্তু রাসমণির মুখের চেহারা দেখে আর কথা কইতে সাহস হলো না। শ্যামাকে সান্ত্বনা দেবার মতন কোনো কথা খুঁজে না পেয়ে সেই পালকিতেই আবার কমলা ফিরে গেল। নরেন অবশ্য তখন কমলার দোতলার ঘরে টানা পাখার নিচে আরামে ঘুমোচ্ছে। তার পরনে শতছিন্ন কাপড়, খালি পা, সর্বাঙ্গ রুক্ষ। কমলা ওকে দেখা মাত্র আনন্দের আতিশয্যে কোনো মতে বামুন ঠাকুরকে ওর খাবার ব্যবস্থা করতে বলেই চলে গিয়েছিল।
স্নানের কথা কেউ বলেও নি, আর সেও আবশ্যক মনে করেনি। মেঝেতে যে ঢালা বিছানার চাদরটা সদ্য পাল্টানো হয়েছে সেটা ইতিমধ্যেই মলিন এবং ধূলি ধূসর হয়ে উঠেছে। এই পশুকে আত্মীয় বলে স্বীকার করতে লজ্জাই করে, কিন্তু কমলার মন বড় কোমল। তার উপর শ্যামার কথা ভেবে সত্যি ওর রাত্রিরে ঘুম হয় না। কঠিন কথা মুখে এলেও যত্নেই দমন করল। আস্তে আস্তে ওর ঘুম ভাঙিয়ে সরাসরি রাসমণির আদেশ বা নির্দেশ জানালে। নরেন বলে, তাই তো, মাগির জেদ তো কম নয়। মেয়েটাকে দেখিনি তাই নইলে বউয়ের জন্য তার ঘুম হচ্ছে না? হ্যাঁ, যাকগে দিদি, এবেলা একটু ওই পাঁটা লুচি খাওয়ান দিকি, অনেকদিন ভালো মন্দ খাইনি। এই বলে সে বিরাট একটা শব্দ করে হাই তুলে আলস্য ত্যাগ করলে, আরামে এবং অতি নিশ্চিন্তভাবে। অতি কষ্টে মনের ভাব গোপন করে কমলা বললে, আচ্ছা, সেই ব্যবস্থা হবে। তুমি ভাই একটু চান করো দেখি ভালো করে তেল মেখে। চান এই অবেলায়? হ্যাঁ স্যার, হোক। কি মুশকিল, কাপড় চোপড়। আচ্ছা, সেই ব্যবস্থা হবে। তুমি উঠে একটু কল ঘরে যাও দেখি, বিছানাটার কি হাল করেছ? এস, তাই তো, ময়লা হয়ে গেছে না? আচ্ছা, চানই করছি। এক বাটি তেল দিতে বলুন তাহলে আপনার ঝিকে, আর অমনি 1 ছিলিং তামাক। কমলা স্বামীর একখানা ধোয়া কাপড় বার করে দিলে, একটা জামাও। নরেন অনেক দিন পরে ভালো করে স্নান করে টেরি কেটে গুনগুন করে আদিরস ঘেঁষা একটা গান গাইতে গাইতে বেরিয়ে এলো কলঘর থেকে। তারপর জামা কাপড় পরে আরেকটি ঘুম। আহারাদি করে কিন্তু আর রাত্রে থাকতে কিছুতেই রাজি হলো না। বললে, দিদি, অনেক দিন পর আজ বড্ড আরাম হয়েছে, ওটা পুরো করে ফেলি। এখানে শুলে ঘুম হবে না কিছুতেই। একটা টাকা দিন দেখি, নিদেন 8 আনা, আমি ফিরিয়ে দেবো ঠিক, সেজন্য ভাববেন না। কমলা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে টাকাটা বার করে দিলে। ভালোই হলো, স্বামী সেদিন তখনও ফেরেননি। বরানগরে বাগান বাড়ি দেখতে গেছেন কাজকর্ম সেরে। এই আত্মীয় তার সামনে দেখাতে যেন লজ্জায় মাথা কাটা যায়। এরও দিন 15 পরে ঝিয়ের অসতর্কতার অবসরে দৌড়টা খোলা পেয়ে নরেন শটান এ বাড়ির দোতলায় এসে হাজির। রাসমণি তখন দ্বিপ্রহরের বিশ্রামের পর উঠে সুপুরি কাটছেন। ওকে দেখে শুধু যে বিস্মিতই হলেন তাই নয়, এমন একটা অপরিসীম ঘৃণা ওর কণ্ঠ পর্যন্ত ঠেলে উঠল যে কিছুতেই কোনো শব্দ তিনি উচ্চারণ করতে পারলেন না। নীরবে শুধু তাকিয়েই রইলেন। কথা কইলে নড়েনি। নাটকীয়ভাবে হাত পা নেড়ে বললে, ব্যবস্থা করেই এসেছি, বার করুন দেখি চটপট আমার ছেলে মেয়েদের আর পরিবার। এই বলে রাসমণির উত্তরের অপেক্ষা না করেই বেশ গলা ছেড়ে হাঁক দিলে, কই গো, কোথায়? তৈরি হয়ে নাও তাড়াতাড়ি। রাসমণি গম্ভীর কণ্ঠে বললেন, তার আগে কি ব্যবস্থা করেছ শুনি? কেন, সে খবরে আপনার দরকার কি? আমার পরিবার আমি যেখানে খুশি নিয়ে গিয়ে তুলব। রাসমণি কি একটা কঠিন জবাব দিতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই শ্যামা বলে উঠল, কোথায় নিয়ে যাবে না জেনে আমি নড়ব না এক পাও। তোমাকে বিশ্বাস নেই, যদি খারাপ পাড়ায় নিয়ে গিয়ে তোলো। যদিও সে এতদিন একান্ত মনে স্বামীকেই কামনা করছিল, তবু আজ এই মুহূর্তে তার আশঙ্কাই প্রবল হয়ে উঠল আবার, আর দেখা পাওয়ার সঙ্গে সঙ্গে একটা উদ্ধত অভিমানও। নরেন ধমক দিয়ে উঠল, থাম থাম, মেলায় ফ্যাচ ফ্যাচ করতে হবে না, ছোট মুখে বড় কথা। হাজারো আমরা গুরুবংশ, কানে ফুঁ দিলে আমাদের পয়সা খায় কে? পদ্মগ্রামে সরকার বাড়ির নিয়ম সেবার কাজ নিয়েছি, একটা ঘর ছেড়ে দেবে, সেইখানে নিয়ে গিয়ে তুলব। না নাও, চটপট তৈরি হয়ে নাও, এখন হাঁটা দিলে শুরু করলে তবে যদি রাত্রিরে গিয়ে পৌঁছতে পারি। হেঁটে যাবেন এতটা পথ? সে কি? উমা প্রশ্ন করে। হ্যাঁ, নইলে কি নবাব নন্দিনীর জন্য গাড়ি পালকি করতে হবে নাকি? অত ক্ষমতা আমার নেই। রাসমণি ততক্ষণে সামলে নিয়েছেন কতকটা। ঘর থেকে বেরিয়ে গিয়ে উমাকে ডেকে বললেন, বেহায়াটাকে বল উমি, রাত্রিরে আমি নাতি নাতনি পাঠাবো না। অত বাহাদুরিতে কাজ নেই, আজকে থাক, কাল সকালেই যেন যায়, আর গাড়ি করেই যেন যায়, গাড়ি ভাড়াটা আমি দেব। মুহূর্তে সব আস্ফালন থেমে গেল। একেবারে নিষ্পৃহ নিরাসক্ত কণ্ঠে নরেন বলল, দেখুন আপনাদের যা সুবিধে, মদ্দা আমি সেধে থাকতে যাইনি, এরপর যেন আবার আমাকে দুষবেন না। তারপর বিনা নিমন্ত্রণেই জাঁকিয়ে বসে বললে,
উমা, আমার ভাই আবার তামাক খাবার অভ্যেস। ঝিটাকে একটু বাজারে পাঠাও দেখি, একটা থেলো হুঁকো আর টিকে তামাক কিনে আনুক। রাত্রে শ্যামা প্রশ্ন করে সব জেনে নিল। ঠাকুর ঘরের সঙ্গে লাগাও একখানি পাকা ঘর তারা ছেড়ে দেবে, আর মিলবে আতসের আতপ চালের একখানা করে নৈবেদ্য, রাত্রে সেতলের এক পো দুধ এবং কখানা বাতাসা। এই ভরসাতে নরেন স্ত্রী পুত্র কন্যাকে সেই নিবান্দাপুরীতে নিয়ে যাচ্ছে। জায়গাটা কোথায় সে সম্বন্ধে শ্যামার কোনো ধারণাই নেই। শুধু শুনলে যে শিবপুর কোম্পানির বাগান থেকেও প্রায় 2 ক্রোশ দূরে অজপাড়াগা। শ্যামা কিছুক্ষণ স্তম্ভিত আড়ষ্ট হয়ে থেকে বললে, তারপর চলবে কিসে? শাঁকে ফু, পুরুতগিরি করব, ও ঢের যজমান জুটে যাবে। বাপ ঠাকুরদা তো ওই করে অত পয়সা করে রেখে গেছে, আর আমি শুধু আমার সংসারটা চালাতে পারবো না। তাদের পেটে তো বিদ্যে ছিল, তুমি তো পুজোর মন্ত্রও জানো না, রাগ করে বলে শ্যামা। আরে শাঁখ ঘন্টা তো নাড়তে পারবো, ওই তাতেই হবে, তাতেই হবে। হ্যাঁ, মন্তর আবার কি? আমি ঠাকুর হাবলা গোবলা, ভোগ খাও তুমি খাবলা খাবলা, এই তো। নিজের রসিকতায় নিজেই হাহা করে হেসে ওঠে। পাশের ঘরেই মা শুয়ে আছেন মনে পড়ায় শ্যামা তাড়াতাড়ি ওর মুখের ওপর হাতটা চেপে ধরে। হাসির ধমকটা সামলে নিয়ে হঠাৎ নরেন বলে, তোমার মা মোদ্দা কথা রাঁধে ভালো, খাওয়াটা বড্ডই চাপ হয়েছে। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে একসময় বলে, অমিটা তো দিব্যি দেখতে হয়েছে, ভাইরা ভাইটা নিরেট বোকাই কিন্তু মাইরি। শ্যামা অন্ধকারী শিউরে উঠল, ভয়ে না ঘৃণায় তা নিজেই বুঝল না। সকালে উঠে জলযোগ সেরে নরেন শাশুড়ির উদ্দেশ্যে বলে, তাহলে কিছু বাসন কোসন বিছানা টিছানা অমনি গুছিয়ে দেবেন মা, নতুন করে সংসার পাতা, বুঝতেই তো পারছেন। গাড়ি করেই যখন যাওয়া হবে তখন দিব্যি গাড়ির চালে চাপিয়ে নিয়ে যাওয়া যাবে কোন। উত্তর দেবেন না মনে করেও কথা বলেই ফেলেন রাসমণি। তা অত যে বাসন ছিল সিন্ধুক ভরা, তার কিছুই কি নেই? যা পেয়েছি তা কি আর আছে? ওইসব কবে বেচে মেরে দিয়েছি, আর বাকি সব লোকের বাড়ি জমা ছিল, সে শালারা দিলেই না, মেরে দিলে। বেশ নিশ্চিন্তভাবেই জবাব দেয়। রাসমণি নতুন করে ঘর বসতের জিনিস সাজিয়ে দেন চোখের জল মুছতে মুছতে। যাবার সময় গাড়ি ভাড়া ছাড়া 5টা নগদ টাকাও চেয়ে নেয় নরেন। হ্যাঁ, বুঝলেন কিনা, গিয়ে তো বাজার হাট আছে, বুঝলেন না? আমি তো শুননি রেস, তো আপনি আবার নাতি নাতনিকে দুধ খাইয়ে খাইয়ে যা নবাব করে তুলেছেন। খালি বাড়িটা আরো ফাঁকা লাগে, হাহা করে বিরাট শূন্যতা। শুধু তো শ্যামা যায়নি, তার সঙ্গে হেমও গেছে। 2 বছরের শিশু তার হাসির কলরবে বাড়িতে যে প্রাণস্পন্দন জাগিয়ে রেখেছিল তা নিঃশেষে মরে গিয়েছে যেন। রাসমণি আরও বেশি সময় দেন পুজোতে, কিন্তু উমার কিছুই করবার নেই। এক এক সময় ভয়াবহ শূন্যতা ও নিষ্ক্রিয়তায় মনে হয় যেন সে পাগল হয়ে যাবে। নির্জন একান্তে ঢিপ ঢিপ করে মাথা খোঁড়ে সে মধ্যে মধ্যে। সাদিক মিয়া বা সাদিক মুসলমান, এই নামেই তিনি পাড়ায় বিখ্যাত ছিলেন। তিনি উপদেশ দেন, নিচের তলাটা ভাড়া দাও মেয়ে, তাতে বাড়িতে লোকজনও থাকবে আর তোমার ভাড়ারও অনেকটা সুসার হবে। কিন্তু রাসমণি রাজি হন না। ভাড়াটের সঙ্গে একত্রে থাকা যে কি, সে সম্বন্ধে তার কিছু অভিজ্ঞতা আছে বই কি। আশেপাশের বাড়িতে নিত্য কলহ শুনে শুনে তিনি ক্লান্ত। কে কার সিঁড়ি ধোয়ার পালায় ফাঁকি দিয়েছে, কোন ভাড়াটে পায়খানা পরিষ্কার করানোর শর্তটা মানছে না, কে কতটা জল বেশি খরচ করছে, এমনি হাজারো ঝঞ্ঝাট। তাছাড়া গুচ্ছের ছেলে মেয়ে হয়তো থাকবে, চ্যাঁ ভ্যাঁ নোংরামি। না না বাবা, সে তিনি পারবেন না। বরং বুড়ো গোছের একটা দারোয়ান যদি পাওয়া যায়, দোকানে কি অফিসে কাজ করে, এখানে রাত্রে থাকবে, সামান্য ভাই ফরমাস খাটবে, সেই চেষ্টাই বরং আপনি দেখুন বাবা। মাস 2 পরে সাদিক তার চেয়ে ভালো প্রস্তাব আনেন। এক ভদ্রলোক ছোটোখাটো একটা ছাপাখানা চালাবে, নিচের তলাটা ভাড়া দেবে, 9টায় প্রেস খোলে, বড় জোর সন্ধে পর্যন্ত থাকবে, তারপর চাবি দিয়ে বাড়ি চলে যাবে। ভাড়াও দিতে চাইছে 20 টাকা। এটা পেলে তোমার আর বিশেষ ভাড়াই লাগবে না, 30 টাকার মধ্যে 20 টাকাই তো আদায়ই হয়ে যাচ্ছে। প্রস্তাবটা রাসমণির মন্দ লাগে না।
মেয়ে ছেলে থাকলেই ছেলে মেয়ে থাকবে, গন্ডগোল চেঁচামেচি হাজার রকমের ঝঞ্ঝাট। অথচ বাসারে বেটা ছেলে থাকার যে কি অসুবিধা ও বিপদ, এক্ষেত্রে সেসব সম্ভাবনাও নেই। সারাদিন কাজ করবে, সন্ধেবেলা চলে যাবে, সেই সময়টা নিচে যাওয়ার দরকারটাই কি? তবু একটু চিন্তিত মুখে বলেন, কিন্তু কলপাইখানা সে তো নিচের তলায়। সাদিক বললেন, সেটা একটা পার্টিশনের মতো দিয়ে দিলেই হবে। ওদের বলে দেব যে কলপাইখানা সরতে পারবে না। বাইরে তো সরকারি কল আছে, তাই এধারের সিঁড়ির সঙ্গে কলতলা শুদ্ধ ঘিরে আমি করগেটের বেড়া দিয়ে দিচ্ছিখন। ওদের সঙ্গে সম্পর্কই থাকবে না, কেমন? রাসমণি রাজি হলেন। টাকার কথাটাও একেবারে উড়িয়ে দেবার মতো নয়। কলসির জল গড়াতে গড়াতে একেবারে তলায় এসে ঠেকেছে। আর কতদিন চলবে তা ভাবতে গেলেও ভয় হয় তার। সাদিক মিয়া লোক পাঠিয়ে করগেট দিয়ে বেশ করে উঠোনের মধ্যে বেড়া টেনে দিলেন। তার একটা দৌড়ও হলো। সেটা খুললে তবে বাইরের দিকে পরে বাড়ি থেকে বার হওয়া যায়। ভেতরের দিকের ছোট একটা ঘরও তাদের রইল, শুধু ওদিকের দুখানা ঘর ছেড়ে দেওয়া হলো ভাড়াটের। কথা হলো ভেতরের দিকের দৌড়ও তারা বন্ধ রাখবে। রাস্তার দিকেই তাদের যখন কাজ কারবার, অন্তঃপুরে আসবার দরকারটাই কি? মাসের পয়লা থেকে ভাড়াটে এলো। দুদিন আগে থেকেই তাদের লটবহর আসতে শুরু হয়েছে। টাইপ রাখার খোপওয়ালা কাঠের কেস, গ্যালি রাখার র্যাক, টুল, চেয়ার, টেবিল। জন্দুই মিস্ত্রি এসে একটা ছোট ট্রিডল প্রেসও লাগিয়ে চালিয়ে দিয়ে গেল। এছাড়া আরও এলো কিছু রবার স্ট্যাম্প করার সাজ সরঞ্জাম। উমার কাছে এইসব জাদুঘরে সাজিয়ে রাখা জিনিসের মতোই দ্রষ্টব্য। সে ইতিমধ্যে লুকিয়ে লুকিয়ে দেখারও একটা ব্যবস্থা করে ফেলেছে। সিঁড়ির একটা বাঁকে বসলে রেলিংয়ের ফাঁক দিয়ে ওদের বড় ঘরটার জানলার মধ্যে দিয়ে দৃষ্টি পাঠানো যায় বহুদূর। উমা সেইখানে বসে দেখে অবাক হয়ে। ওর ডাগর দুটি চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়েই থাকে। রেলিংয়ে চেপে রাখার ফলে শুভ্র গৌর ললাটে ছাপ ফুটে ওঠে। তবুও সেখান থেকে না পারে নড়তে আর না পারে চোখ ফেরাতে। বিস্ময়, ওর আগাগোড়াই বিস্ময় লাগে। টুলে বসে কেমন দ্রুত হস্তে কম্পোজিটররা বিভিন্ন খোপ থেকে টাইপগুলো পরপর সাজায়। কি নিচ্ছে সেদিকে নজর নেই, নজর ওদের লেখা কাগজখানার দিকে শুধু। সকলেরই খাটো কাপড় পরনে, গায়ে ছেঁড়া জামা আর খালি পা। টুলে বসে বসে ওদের ঘাড়ে ব্যথা করে না? 9টায় এসে বসে, ওঠে কেউ কেউ সন্ধে 6টায়, আবার কেউ আরও পরে। দুপুরে শুধু একবার উঠে মুড়ি খায়, 8 পয়সার মুড়ি আর 8 পয়সার বেগুনি কি ফুলুরি। আবার কল চালিয়ে ছাপা, সেও কম বিস্ময় নয়। পা দিয়ে কি একটা ঠেলে আর চাকা ঘোরে। কেমন লুচিবেলা বেলুনের মতন দুটো বেলুন একটা লোহার চাকি থেকে কালি নিয়ে শীষের অক্ষরের ওপর বুলি দিয়ে যায়। তারপর তাতে পিনে আটকানো কাগজখানা গিয়ে পড়ে আর আপনি ছাপা হয়ে যায়। কোনটা দেখবে উমা যেন ভেবেই পায় না। ওদের মনিপটিও দেখবার মতো বই কি। বেটে খাটো কালোপানা মানুষটি দোহারা বলিষ্ঠ গড়ন, ছোট ছোট দুটি চোখে কেমন এক প্রকারের ধূর্ত দৃষ্টি। ধুতির ওপর মেরজাই পরে ঘুরে বেড়ায়। একটা জামা আছে, সেটা পেরেকে টাঙানোই থাকে। প্রেসের চাবি থাকে তার ট্যাঁকে গোজা, ফলে খাটো কাপড়খানা হাঁটুর ওপরে উঠে পড়ে। লোকটা এক দণ্ড স্থির হয়ে থাকে না। যখন খদ্দের আসে তখন চেয়ারে এসে বসে, পাশে টুলের ওপর ক্যাশ বাক্সটিতে একটা হাত দিয়ে। নইলে হয় কর্মচারীদের খিঁচোয়, আর নয়তো রবার স্ট্যাম্প তৈরি করতে বসে। কর্মচারী অবশ্য খুবই কম, 2টি কম্পোজিটর আর একটি মেশিন চালাবার লোক। সেই অবসর সময় 5 ফরমাস খাটে। মনিব নিজেই রবার স্ট্যাম্প তৈরি করেন। খদ্দেরের কাছে খালি বলেন, এখন তো আবার আমার কর্মচারী নেই কিনা, ওটা থাক, কাল সে এসে সেরে রাখবেক্ষণ। অর্থাৎ জানতে দেন না কাউকে যে কাজটা তিনি নিজেই করে থাকেন। লোকটার ভাবভঙ্গি দেখলে উমা কিছুতেই হাসি চাপতে পারে না। বয়স কত সে সম্বন্ধে ওর কোনো ধারণা নেই। 30ও হতে পারে, আবার 40 হওয়াও বিচিত্র নয়। কিন্তু শুধুই হাসি পায় না, কেমন যেন ভয় ভয়ও করে। কি একটা আছে লোকটার মধ্যে, আতঙ্ককর কিছু, যাতে তার দিকে বেশিক্ষণ চেয়ে থাকলে গায়ের মধ্যে একটা ভয় শিরশির করে ওঠে। অথচ যত মনে করে সে ওদিকে চাইবে না, চোখটা ফিরিয়ে নেয়, ততই দৃষ্টি যেন ঘুরে ফেরে ওর ওপরেই নিবদ্ধ হয়, চোখ ফেরাতে পারে না।
গোপনচারিণীর এই চুরি করে দেখাটুকু বলা বাহুল্য প্রেসের মালিক ফটিকেরও চোখ এড়ায়নি। সে নিজে জানতে দেয়নি যে সে জানে, বাইরে এমনি নিষ্পৃহ উদাসীন ভাব বজায় রেখেছিল, কিন্তু তার চোরা চাহনি সদা জাগ্রত দৃষ্টি মেলে থাকত এই রূপসী ও কিশোরী মেয়েটির দিকে। তার কাছে কিছুই চাপা ছিল না। একদিন অপরাহ্নে অবসর মতন উমা এসে বসেছে তার খাঁজটিতে। হঠাৎ ফটিক মুখ তুলে তাকালে। সেদিন কি কারণে সকাল করে কর্মচারীদের ছুটি হয়ে গিয়েছিল। ফটিক একাই বসে বসে বোধহয় হিসেব নিকেশ দেখছিল। পেছন ফিরে বসে থাকা সত্ত্বেও উমার নিঃশব্দ প্রবেশ কেমন করে যেন টের পেয়ে আকস্মিকভাবে মুখ তুলে তাকিয়ে বলে উঠল, খুকি শোনো, মা আছেন ওপরে? উমা একেবারে অবাক। এক্ষেত্রে কি করা উচিত, ছুটে পালানোই উচিত কিনা কিছুই ভেবে পেলে না সে। অপরিচিত পুরুষের সঙ্গে কথা বলা নিশ্চয়ই ঠিক নয়, এই কথা সে ভালো করেই জানে। কিন্তু ওর চুরি করে দেখাটা ধরা পড়ে গেছে এবং সামনাসামনি লোকটি যখন প্রশ্ন করে বসেছে, তখন উত্তর না দেওয়াটাও বোধহয় অভদ্রতা হবে। এখন কি করলে সব দিক বজায় থাকে সে সেটা প্রাণপণে ভাবে। ঠিক কি করবে এখন কিছুই ভেবে না পেয়ে উমা তাকিয়েই আছে ওর দিকে, বিমূঢ় নির্বাকভাবে। এমন সময় ফটিকই আবার কথা কইলে। সে এক নজরেই উমার লজ্জারক্ত মুখ ও বিব্রত দৃষ্টি দেখে ব্যাপারটা বুঝে নিয়েছিল। মা ঠাকুরনকে বলো তো, আমি একবার প্রণাম করতে যাব। এবার উমা অব্যাহতি পেল। সে ছুটে ওপরে গিয়ে হাঁপাতে হাঁপাতে বললে, মা, ওই ছাপাখানার লোকটা আপনার সঙ্গে কথা কইতে চায়, বলে প্রণাম করতে যাব। রাসমণি মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, ও তোকে পেল কোথায় যে তোকে ডেকে বললে? আবারও উমার সুগৌর মুখখানা রক্ত রাঙা হয়ে উঠল। সে ঘাড় হেঁট করে দাঁড়িয়ে রইল অপরাধীর মতো। সিঁড়ি দিয়ে ওদের ঘরের দিকে উঁকি মারছিলি বুঝি? আর কখনো অমন করো না, বুঝলে? ওতে নিন্দে হয়। ভেতরে যাও এখন। তারপর তিনি নিজেই বাইরে বেরিয়ে এসে সিঁড়ির মুখে দাঁড়িয়ে ডাকলেন, কি বলছিলে বাবা, ওপরে এসো। সেই দিন মাসকাবার, সংক্রান্তি। তবু ফটিক ট্যাঙ্ক থেকে ভাড়ার 20টা টাকা বার করে ওর পায়ের কাছে রেখে প্রণাম করে পায়ের ধুলো নিয়ে মাথায় এবং জিভে ঠেকালে। রাসমণি যেন একটু অপ্রতিভ হলেন। এত তাড়ার কি ছিল বাবা, এখনো তো মাস শেষই হয়নি বলতে গেলে। তা হোক মা, যা দিতে হবে তা দিয়ে ফেলতে না পারলে আমার আবার রাত্রে ঘুম হয় না। কিন্তু ঠিক সেই জন্যেই আপনাকে আমি ঠিক ডাকিনি মা। একটা কথা বলবো, মানে কদিন থেকেই মনে করেছি, আজকে সাহস করি তাই। থেমে গেল সে মাঝপথে। রাসমণি উৎসুক হয়ে চেয়ে থাকেন, আশা করেন বাকি কথাটার। মা, আমি আপনার সন্তানের মতো, বিনয়পূর্বক শুরু করে ফটিক। যদি অপরাধ না নেন তো বলি। হ্যাঁ বলো না বাবা, অপরাধ কিসে? মা, আমি আপনার এই মেয়েটির কথা সব শুনেছি। শ্বশুরবাড়ি যাওয়ার পথ তো বন্ধ, আর আপনি বা কদিন থাকবেন, তা তারপর কি হবে ওর? দৃষ্টটা সন্দেহ নেই, তবু লোকটার বলার ভঙ্গিতে এমন একটা আন্তরিকতা ছিল যে রাসমণির দৃষ্টি প্রখর হয়ে উঠলেও কণ্ঠস্বরটা কঠিন হয় না। কতকটা কোমল কণ্ঠেই বলেন, সে ওর অদৃষ্টে যা আছে তাই হবে বাবা, তবে এসব কথা বাইরের লোকের সঙ্গে আলোচনা না করাই ভালো। ওই জন্যেই তো অভয় চেয়ে নিয়েছি মা আগে থাকতে। একটা প্রস্তাব আছে বলেই আমি কথাটা পেরেছি। আচ্ছা, ওকে কিছু হাতের কাজ শেখাবেন যাতে ও রোজগার করে খেতে পারে। কি কাজ? সন্দিগ্ন হয়ে ওঠেন যেন রাসমণি। এই ধরুন রাবার স্ট্যাম্প করার কাজ। কাজটা নতুন উঠেছে, এখনো বেশি লোক জানে না তৈরি করতে, তবে অর্ডার আসে খুব। ও যদি ঘরে বসে তৈরি করে দিতে পারে, আমি দাম আর কাজ বুঝে নিতে পারি, ওতে বেশ আয়ও হবে। সে আর এখন ওকে কে শেখাবে বাবা বলো? তা যদি অনুমতি করেন তো আমি শেখাতে পারি। সে কি হয় বাবা? দৃঢ় কণ্ঠে বাধা দিয়ে ওঠেন রাসমণি। ওসব বাজে কথা বলে লাভ কি? কেন হয় না মা, আপনি বসে থাকবেন, আপনার সামনে বসেই আমি শিখিয়ে দেব। তারপর মার মশলা সব ওর ঘরেই থাকবে, আমি শুধু কাজটা আপনার হাতে এনে দেব আর আপনার কাছ থেকেই বুঝে নেব। ও ভেতরে বসে কাজ করবে, বেশ আয় হবে, আপনি দেখবেন। সে তো আজ তুমি আছো বাবা,
পরে আবার ওকে কে কাজ দেবে, আর কেই বা বুঝে নেবে? এসব হলো কারবারের কথা। মেয়ে ছেলে কি আর কারবার করতে পারে? তুমি আজ আছো কাল নেই। স্পষ্ট কথাই বলেন রাসমণি। ওর এই অপ্রাসঙ্গিক কথায় একটু বিরক্তও হন। ফটিক কিন্তু নাছোড়বান্দা, বলে, আমি নাইবা রইলুম মা, সন্ধান সুলুক দিয়ে যাব। এরপর তো চাকর দিয়েও করাতে পারবেন, তাতেও কিছু থাকবে। তাছাড়া কাজটা শিখে রাখতে দোষ কি? তবু সংশয় কাটে কই। রাসমণি বলেন, এসব কাজ মেয়ে ছেলে শিখছে শুনলে লোকে কি বলবে বাবা? আরে লোকে শুনবেই কেন মা, আমি আর আপনার এই ছেলে, এছাড়া কারুর আর শুনবার দরকার কি? আচ্ছা, আমি ভেবে দেখি। অনিচ্ছা সত্ত্বেও বলতে হয় রাসমণিকে, কতকটা ওকে এড়াবার জন্যেই। কিন্তু উমা আড়াল থেকে সবই শুনছিল। সে জেদ করতে লাগলো, শিখতে দিন না মা, আপত্তি কি? আপনার সামনেই তো শিখব, আর লোকে কেই বা জানতে পারছে। এরপর যা হয় হোক, এখনো তো 2 পয়সা আয় হতে পারে, ইত্যাদি। কদিন ধরে অনবরত একই কথা শুনে শুনে বিরক্ত হয়ে রাসমণি বলেন, না, আমি ভেবে দেখলুম ওসব ঝামেলায় কাজ নেই। উমার পিপাসার্তা অন্তর্বাসিনী ফটিকের এই প্রস্তাবটিকে যেন প্রাণপণে আঁকড়ে ধরেছিল। এখন মার নিষেধাজ্ঞায় সে অবলম্বন একেবারে ভেঙে পড়ল। এটা ওর কাছে রীতিমতো অবিচার বলেই বোধ হলো। কি করবে ও? এখন তো মা আছেন, তারপর ভিক্ষে করে খেতে হবে, নয়তো দিদির বাড়ির বিনা মাইনের দাসী বৃত্তি করতে হবে। কেন 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 ও স্বাধীন একটা বৃত্তি অবলম্বন করবার অধিকার থেকে বঞ্চিত হবে? প্রবল একটা ক্ষোভ আর বিদ্রোহ ওর মনের মধ্যে দুর্বার হয়ে ওঠে। কিন্তু রাসমণির মুখের চেহারা দেখে সেই বিদ্রোহ প্রকাশ আর সম্ভব হয় না। মাকে ভয় করাটা ওদের অভ্যেস হতে হতে স্বভাবে পরিণত হয়ে গেছে। এখন আর তাকে বদলাতে পারে না। দিন 2 ও ভালো করে খেলো না, মার সঙ্গে বিশেষ প্রয়োজন ছাড়া কথা বলল না। তাতে অবশ্য রাসমণির বিশেষ কোনো ভাবান্তর দেখা গেল না। তিনি নিশ্চিন্ত মনে নিজের কাজ করে যেতে লাগলেন। তিনি যে ওর এই পরিবর্তন লক্ষ্য করেননি তা নয়, তবে প্রশ্রয় দিতে চাননি। তিনি জানতেন এই নিয়ে কচকচি করলে ব্যাপারটা তেতো হয়ে উঠবে। তিনি উমার অজ্ঞাতসারেই একটু কড়া নজর রাখলেন শুধু। উমাও ভয় ভয় কিছুদিন সিঁড়ির ধার দিয়েই গেল না। কিন্তু কর্ম ও মানুষের সঙ্গের অভাব ওর কৌতূহলকে ক্রমশ অসহ্য করে তুলতে লাগলো। ফটিক আজকাল রাত অবধি একা অফিস ঘরে থাকে। কি কাজ করে তা উপর থেকে বোঝা যায় না। শুধু দেখা যায় ঘরে ডবল ফিতের টেবিল ল্যাম্পটার জোর আলো জ্বলে এবং মধ্যে মধ্যে খুটখুট করে কি সব আওয়াজ হয়। সেটা রাসমণিও লক্ষ্য করেন। একদিন সাদিক মিয়াকে ডেকে বললেন, বাবা, আপনি বলেছিলেন যে সন্ধ্যের আগেই ওরা চলে যাবে, তা এখন তো দেখি রাত 9টা-10টা পর্যন্ত কি সব করে ঘরের মধ্যে। সাদিক বিস্মিত হলেন, বললেন, তাই নাকি? আচ্ছা, আমি দেখছি। খবর নিয়ে এসে বললেন, হ্যাঁ, সবাই চলেই যায়, শুধু ফটিকবাবু থাকেন। ওর ওই রবার স্ট্যাম্পের কাজটা খুব বেড়েছে তো, তাই রাত অবধি নিজেই বসে বসে কাজ করেন। তাছাড়া প্রেসের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না, তাই নিজেই কিছু কিছু কম্পোজ করে রাখেন, আর একটা লোক আর বাড়াতে চান না। প্রেসের অবস্থা ভালো নয়, কিন্তু কাজ তো আসছে। যে লোক ছিল তাদের তো আর তাড়ায়নি, আবার নিজেও এত করছে, অবস্থা তো ভালো হবারই কথা। তিনি চুপ করে গেলেন। ভাড়াটে বসিয়ে আর এত তুচ্ছ ব্যাপার নিয়ে বাদানুবাদ করা যায় না। আর সাদিক মিয়ারই বা কি এমন গরজ? তিনি ভাড়াটের সন্ধান দিয়ে তো আর অপকার করেননি। মিছিমিছি তাকে উত্ত্যক্ত করাটা ঠিক নয়। কিন্তু ক্রমশ ফটিকের অবস্থানকাল দীর্ঘতর হয়। 10টাও বেজে যায় এক একদিন। রাসমণির সন্ধেবেলায় জব আহ্নিক সেরে শুয়ে পড়ার অভ্যেস। রাত 9টার পর উঠে মেয়েকে খেতে দেন, নিজেও কোনো কোনো দিন একটু কিছু মুখে দেন, তারপর পাকাপাকিভাবে বিছানা পেতে শুতে যান। এই সময় আর ঘুম হয় না তার, তা উমা জানে। সারা রাত ছটফট করেন আর মধ্যে মধ্যে দীর্ঘশ্বাস ফেলেন। কখনো বা বিছানায় উঠে বসে জব করতে থাকেন। কিন্তু বোধহয় সেই জন্যেই সন্ধ্যার ঘুমটা গাঢ় হয়। উমার পক্ষে এমন সুযোগ সুবিধার লোভ সম্বরণ করা কঠিন হয়ে ওঠে। আজকাল সন্ধ্যার সময় ঝিও থাকে না। কাজ কম হয়ে গেছে বলে রাসমণি নতুন বন্দোবস্ত করেছেন। এখানে শুধু পেট ভাতে থাকে সে। সকাল সন্ধ্যায় অন্য বাড়ি ঠিকে কাজ করে। এখানকার কাজ সেরে চলে যায় 5টায়, ফেরে কোনোদিন রাত 9টায়, আবার কোনোদিন বা 9:30টায়। মার পুরনো বইগুলো এক একখানা 50-60 বার করে পড়া হয়ে গেছে। সেগুলোও আর ভালো লাগে না।
নিজে মধ্যে মধ্যে কবিতা লেখার চেষ্টা করে, বাকি সময়টা শুধু ঘুরে বেড়ায়, খালি বাড়িতে একা একা। সুতরাং প্রকৃতির দুর্লঙ্ঘ নিয়মে একদিন উমাকে সিঁড়ির খুপড়িতে আবার এসে বসতে হলো। জানলা সেই বিশেষ খাঁজ দিয়ে দৃষ্টি প্রসারিত করে যা দেখে তাতেও রীতিমতো বিস্মিতই হয়। ফটিক তার টুলটির ওপর অভ্যস্ত ভঙ্গিতে ক্যাশ বাক্সে হাত দিয়ে চুপ করে বসে আছে। এত রাত অবধি কাজ করা ছাড়া আর থাকার কোনো কারণ নেই, কিন্তু কাজ তো কিছুই করছে না, চুপ করে বসে আছে, যেন কার জন্যে অপেক্ষা করছে। ওধারে দৌড়টাও বন্ধ, ঘরেও কোনো দ্বিতীয় প্রাণী নেই। তাহলে এটা কিসের প্রতীক্ষা? অনেকক্ষণ, বোধহয় 20-25 মিনিট এইভাবে কাটল। অবশেষে কৌতূহল অপূর্ণ রেখেই উমা উঠবে মনে করছে এমন সময় সাপের মতন হিসহিসিয়ে কে যেন বলে উঠল, খুকি শোনো। শিউরে চমকে উঠল উমা। কে কে বললে এ কথা? ফটিক তো তেমনি ওদিকে মুখ ফিরিয়ে বসে আছে, একবারও ফেরেও নি। তাহলেও জানবে কি করে উমার অস্তিত্ব? কিন্তু এটা যে ওরই গলা, এ কি ভৌতিক ব্যাপার নাকি? নিমেষে ঘেমে উঠল সে। জিভটা শুকনো ঠোঁটের ওপর একবার বুলিয়ে নিয়ে উঠবার চেষ্টা করলে, কিন্তু পা যেন অসাড়, নড়বড় শক্তি নেই। কি একটা আতঙ্কে ওর সমস্ত স্নায়ু যেন অবশ হয়ে গেছে। এবার ফটিক মুখ ফেরালো, টুল থেকে উঠেও দাঁড়ালো। ভয় কি? শোনো না। উমার এতক্ষণে যেন হাতে পায়ে সার ফিরে এলো। সে প্রাণপণ চেষ্টায় উঠে দ্রুত ছুটে পালালো দোতলায়। একেবারে সর্বশেষ ধাপে পা দিয়ে প্রথম থামল সে দম ফেলবার জন্যে, নিজেকে একটু নিরাপদ মনে করে। কিন্তু দেখা গেল যে ফটিকের পূর্ণ পরিচয় সে পায়নি। সেই কয়েক মুহূর্তের মধ্যেই সরীসৃপের মতো নিঃশব্দ দ্রুত গতিতে সে একেবারে উমার সামনে পৌঁছে গেল এবং সেই রকম হিস হিস করে বলল, ভয় কি? আমি তো তোমার জন্যই বসেছিলুম। শিখবে তুমি রবার স্ট্যাম্পের কাজ? মা বারণ করেছেন যে। থতিয়ে থতিয়ে অনেক কষ্টে উত্তর দেয় উমা। ওর গলা শুকিয়ে কাঠ, সর্বাঙ্গ কাঁপছে ভয়ে। ওরা সেকেলে লোক, সপ্তাহতেই খারাপ দেখেন। তুমি তো আর সত্যি কিছু অন্যায় করতে যাচ্ছ না, ভয় কিসের? উনি তো এই সময়টা রোজ ঘুমন, এই সময় তুমি একটু করে শিখে রাখলেই পারো। হ্যাঁ, এটা তো একটা বিদ্যে নাকি? বিদ্যে শিখে রাখতে দোষ কি? তবু উমা ইতস্তত করে। তোমার অবস্থা দেখে আমার মনে দুঃখ হয়েছে তাই, নইলে আমার আর এত মাথা ব্যথা কি বলো? রোজ এই এত রাত অবধি বসে অপেক্ষা করি। আমি জানি 2-4 দিন গেলেই আবার তুমি সিঁড়িতে এসে বসবে। তো মানে আপনি টের পান কি করে? কৌতূহলটাই বড় হয়ে ওঠে। ফটিক একটু হাসে। অন্ধকারে ওর দাঁতগুলো দেখা যায়, শক্ত মজবুত দাঁত। এসো এসো। আচ্ছা, ব্যাপারটা একটু দেখেই যাও না, কমিউনিটি বা মা টের পাবেন না। নিজের অনিচ্ছাতেই নেমে আসে। কোনো অন্যায় সে করেনি এটা তো ঠিক, অন্যায় বা পাপের ধারণাও ওর ছিল না। তবু পা দুটো যেন কাঁপে থরথর করে, সর্বাঙ্গ ঘেমে ওঠে। ফটিক কিন্তু খুব সহজ, সে নিতান্তই স্বাভাবিকভাবেই কথাবার্তা কয়। ওকে দেখায় রবার স্ট্যাম্প তৈরি করার কৌশল ও কলকবজা, একটা লাইন তৈরি করেও দেখায়। ক্রমে ক্রমে উমার আতঙ্কও কমে, যদিচ কান পাতা থাকে ওপরের দিকে। খানিকটা পরে ফটিকই বলে, এইবার ওপরে যাও খুকি, মা উঠে পড়বেন হয়তো, আর তোমাদের ঝি আসারও তো সময় হলো। উমাও যেন পালিয়ে বাঁচে, তাড়াতাড়ি যতটা সম্ভব নিঃশব্দে ওপরে উঠে আসে। পরের দিন উমা আর সিঁড়ির ধারে গেল না, যদিও ওপরের বারান্দা থেকে ফটিকের ঘরের আলো লক্ষ্য করে সে বোঝে যে ফটিক সেদিনও ওর জন্য অপেক্ষা করছে। কিন্তু আর নয়, মনকে শাসন করে সে। মা যখন নিষেধ করেছেন তখন দরকার নেই ওসব ঝামেলায় গিয়ে। কিন্তু তারপরের দিন আবার কে যেন ওকে আকর্ষণ করে। মা ঘুমোবার পরেই এসে বসে সিঁড়িতে। ফটিকে যেন প্রস্তুত, ডেকে ঘরে নিয়ে যায়। বলে, আজ একটা অর্ডার আছে, দেখো তো যদি তৈরি করতে পারো তো এর লাভটা আমি তোমাকেই দেব। আগের দিন কেন আসেনি উমা সে প্রশ্ন তো দূরের কথা, তার ইঙ্গিত মাত্রও করে না। ব্যাপারটা কঠিন নয়, অল্প আয়াসেই উমা আয়ত্ত করে নেয়। অর্ডারি স্ট্যাম্পটাও তৈরি করে ফেলে সে একসময়। কাগজের ওপর ছাপ উঠিয়ে সগর্বে তাকিয়ে থাকে নিজের কীর্তির দিকে। ফটিক বাহবা দেয়, তোমার কিন্তু খুব মাথা, আমিও এত তাড়াতাড়ি শিখতে পারিনি। পরের দিন 3 আনা পয়সা ওর হাতে গুঁজে দেয় ফটিক, একরকম জোরই করে।
বারে, তোমার জিনিস বেচেই লাভ হয়েছে, এটা না নিলে চলবে কেন? লজ্জায় সংকোচে যেন মাটির সঙ্গে মিশে গিয়ে উমা বললে, আমি আমি এই পয়সা নিয়ে কি করব? মা বকবেন। জমিয়ে রাখো, মাকে এখন বলবার দরকার কি? এরপর খানিকটা জমিয়ে হাতে দিও, একেবারে চমকে উঠবেন। সেদিনও একটা স্ট্যাম্প নিজে হাতে তৈরি করে উমা। টেবিল ল্যাম্পের আলোতে ঝুঁকে পড়ে সে তৈরি করে। ফটিক পাশে দাঁড়িয়ে থেকে উপদেশ নির্দেশ দেয়। ওর নিঃশ্বাস উমার গালে এসে লাগে। উমার ললাটের শ্বেত বিন্দুগুলি আলোতে চিকচিক করে। ফটিক তাকিয়ে দেখে। সেদিন সাজ সরঞ্জাম গুছিয়ে রেখে উমা তবে আসি বলে সবে উঠে দাঁড়িয়েছে, ফটিক ওর একটা হাত চেপে ধরল হঠাৎ। উমা ভয় পেয়ে চমকে উঠল। কেমন একটা ভীত ত্রস্ত দৃষ্টিতে চেয়ে রইল, কিন্তু ফটিকের চোখের দিকে চোখ পড়ে যেন আর জোর করতে পারলে না, বিহবল হয়ে দাঁড়িয়েই রইল। সাপের মতো স্থির দৃষ্টি ফটিকের, জাদুকরের মতন অমোঘ আকর্ষণ। উমার হাতে টান দিয়ে আরো কাছে আনে ফটিক। শোনো, আর একটু থেকে যাও। হিস হিস করে ওঠে যেন কোনো ক্লেদাক্ত সরীসৃপ।